স্যার আমাদেরকে ভিতরে যেতে নিষেধ করেছে। ও আচ্ছা, তা আপনার কি মনে হচ্ছে স্যার কি ম্যাডামকে পছন্দ করবে? ম্যাডাম কিন্তু দেখতে অনেক সুন্দর, স্যারের সাথে খুব ভালো মানাবে। তাহলে বলে আরে রিয়া, তুমি সব কি করছো? কলার ছাড়ো, সবাই দেখছে। সবাই দেখো, তোমার মতো বাটপারকে সবার দেখা উচিত। তোমার সাহস হয় কি করে তুমি আমার বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দাও? হ্যাঁ, কি হচ্ছে এসব ম্যাডাম? আপনার সাহস কি করে হলো স্যারের গায়ে হাত তোলার? আপনি চিনেন ওনাকে? জানেন উনি কত বড় কোম্পানির মালিক? কেমন তো আপনারা? এই আপনারা দুজন ভিতরে আসছেন কেন? কেন আসছেন? আজকের পর থেকে তোমার এই চেহারাটা যদি আমি দেখি না, আমি তোমাকে খুন করবো বলে গেল। স্যার আসবো? বলো স্যার। হ্যাঁ, প্লিজ কাম ইন। স্যার আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো স্যার, শামসুল সাহেব এবং আমি এটা কোনো মতো মেনে নিতে পারছি। কত মেয়ে আপনার পিছনে ঘুরে স্যার, অথচ সামান্য একটা মেয়ে এরকম একটা ঘটনা ঘটালো, এটা স্যার আমি কোনো মতো মেনে নিতে পারছি না। স্যার যদি কিছু মনে না করেন কাহিনীটা শেয়ার করা যায়? শুনতে চান আপনারা? এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? সরি সরি, আই এম সরি। আরে কিসের সরি? আজকে আমার ইন্টারভিউ ছিল, আমি অনেক কষ্ট করে আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করছিলাম। আমার বন্ধুর শার্টটাও গেল, আমার ইন্টারভিউ গেল। ও আজকে আপনার ইন্টারভিউ ছিল? তো দেখে বুঝেন না আমার কি ছিল? আমি এই গেটে ফাইলটা নিয়ে কোথায় যাচ্ছিলাম? ইন্টারভিউ দিতেই তো যাচ্ছিলাম। আপনি আমার এই বন্ধুর শার্ট আর ইন্টারভিউ দুটোই 12টা বাজাই দিচ্ছেন। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা কি করা যায়? মামা, শপিং মলটা এখনো খুলেনি? না মামা, আরো আধা ঘন্টা পরে খুলবে। হইছে, আজকে আমার ইন্টারভিউ দেওয়া হবে না। আমার আজকে আর ইন্টারভিউ দেওয়া হবে না। আচ্ছা আপনি তো প্যানিক হবেন না, চলুন অন্য কোথাও যাই। অন্য কোথাও যাবো মানে? আমি কি আপনার সঙ্গে ঘুরতে আসছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো? যারা এখন কি করবো রে, বুঝতে পারছি না তো। একটা আইডিয়া আছে। এই শোনো, স্ট্যান্ড আপ। আপনি মেয়েদের শার্ট পরে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? আসলে স্যার ইন্টারভিউতে আসার জন্য ভালো কোনো শার্ট ছিল না, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করে আসছিলাম। কিন্তু আসার সময় একটা মেয়ে ভুলবশত আমার শার্টে কফি ঢেলে দেয়। তারপর স্যার আমি অনেক শপিং মলে খুঁজেছি, কিন্তু কোনো শপিং মল ওপেন ছিল না। যাতে লেট না হয় ওই মেয়ের শার্ট পরে চলে এসেছি। বুঝতে পেরেছি, একটা শার্ট গায়ে দিয়ে যে ইন্টারভিউতে আসতে পারে না, সে আবার চাকরি প্রত্যাশী। কি হবে শোনাও? আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার জবটা হলো না। না না, আপনি সরি বলছেন কেন? আপনার জন্য কোনো কিছু হয়, আমার কপাল খারাপ তাই আমার জব হয়। আর আপনার ওই শার্টটা তো এখনো ফেরত দেওয়া হয়, আমি কালকে বাসায় গিয়ে ধুয়ে তারপর ফেরত দিয়ে দিব। না না, ওটা ফেরত দিতে হবে না। দেখুন, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। আমি এখন ওই পাশের চার দোকানে কলার পাউরুটি খেতে দেবো। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। ও শিট, আমিও না আপনার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। আচ্ছা একটা কাজ করি, চলুন আমরা কোনো রেস্টুরেন্টে যাই। না না, রেস্টুরেন্টে যেতে পারবো না, আমার কাছে রেস্টুরেন্টে যাওয়ার মতো অত টাকা পয়সা নেই। না না, আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি আছি না, আমি খাওয়াবো আপনাকে। কেন আপনি খাওয়াবেন কেন? আমি কি আপনার কাছে খেতে চেয়েছি? আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। তাতে কি হয়েছে? আজ না হয় আমি আপনাকে খাওয়াই, আপনি অন্য একদিন খাইয়ে দিবেন। কি ঠিক আছে? মা জানো, আজকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। ছেলেটা খুব ইনোসেন্ট। তুই কি করে বুঝলি যে ছেলেটা ইনোসেন্ট? আজকালকার ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কত কিছু করে, কত শো অফ করে, মিথ্যা বলে, কিন্তু ছেলেটা পুরো উল্টো। আজকাল ইনোসেন্ট ভাব ধরে থাকাও এক ধরনের শো অফ। ওই ছেলেটা তোকে পটানোর জন্যই ইনোসেন্ট ভাব ধরেছে। খবরদার বলছি, এই ধরনের ছেলেদের কাছ থেকে দূরে দূরে থাকবি। না না মা, ছেলেটা আসলে ইনোসেন্ট। এখন তো আমার কথা তোমার পছন্দ হচ্ছে না। যেদিন ওই ছেলেটার আসল রূপ দেখবি সেই দিন বুঝবি। এখন তাড়াতাড়ি দুধটা শেষ করে শুয়ে পড়। বলেছে তুমি তো ওকে দেখোনি, এই জন্য বলছো। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কে বলছেন? ওরে বাবা, আমার নাম্বারটাও সেভ করেন। ঠিক আছে, তাহলে আমি ফোন রেখে দিই। না 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 না, মনে পড়ছে। তো কি করছেন? আমার আসলে আমার সিম প্রবলেম হয়েছে, এই কারণে কোনো নাম্বার সেভ থাকে না। জানো নেহা, এই যে কত ইন্টারভিউ দিলাম, কত চেষ্টা করলাম, তারপরও না কোনোভাবেই না চাকরিটা হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার কপালে হয়তো কোনো চাকরি। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। তুমি বিজনেসে পড়াশোনা করেছো, তাহলে তো বিজনেস করতে পারো না? শোনো, বিজনেস করতে হলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপিটাল, আর আমার কাছে যেটা নেই বর্তমানে, সেটা ম্যানেজ করা পসিবল। তার থেকে চাকরি খুঁজাইবে। মন খারাপ করো না, একদিন ঠিকই চাকরি হয়ে যাবে, দেখো। আচ্ছা একটা কথা বলি, একটা জিনিস ভাবছি আমাদের রিলেশনটা তো অনেকদিন হলো, এখন বাবাকে বলা উচিত। হ্যাঁ, এমনও তো হতে পারে আমার বাবাই তোমাকে হেল্প করলো একটা চাকরি পাওয়ার জন্য। নেহা, তুমি এসব কি বলছো? আমি বেকার একটা ছেলে, আমার কাছে কোনো চাকরি নেই। আমি এই অবস্থায় তোমার বাবার সামনে যাব?
নেহা, তুমি যতটা সহজ ভাবে ব্যাপারটা ততটা সহজ না, বাস্তবতা অনেক কঠিন। তোমার বাবা কোনো অবস্থাতে আমাকে এইভাবে মেনে নেবে না। আমি আমার বাবাকে চিনি, আমার বাবা খুব পছন্দ। এমনও তো হতে পারে বাবা তোমাকে একটা ভালো চাকরি দিল, তুমি বাবার কাছে যাও, কথা বলো। আমি আজকে রাতে গিয়ে বাবার সাথে কথা বলবো, কালকে সকালে তুমি বাবার সাথে দেখা করবে, ঠিক আছে? বাবা রুদ্র, বাবাকে সালাম দাও। আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি স্যার, আপনি এখানে? বাবা, তুমি রুদ্রকে আগে থেকে চেনো না? আয় ছেলে, তুমি সেই ছেলেটা না যে আমার অফিসে মেয়েদের ড্রেস পরে ইন্টারভিউ দিতে গেছিলে? জি স্যার। ও হ্যাঁ বাবা, ওটা তোমার অফিস ছিল। আগে জানলে তো এত কাহিনীই হতো না। হয়েছে কি বাবা, ওই দিন হয়েছে, আর বলতে হবে না। তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। কেন বাবা, আমরা সবাই একসাথে গল্প করি না? আমিও থাকি। আমি ভেতরে যেতে বলেছি, ভেতরে যাও, আমি ওর সাথে একা কথা বলছি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আচ্ছা। আয় ছেলে, কি নাম তোমার? জি, রুদ্র হাসান স্যার। তোমার বাবা কি করে? আমার বাবা সরকারি অফিসের পিয়ন ছিলেন, গত বছর রিটায়ার করেছেন। হোয়াট? পিয়ন? তোমার সাহস হলো কি করে একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার? তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই, সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে? আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই। স্যার, আমি জানতাম না যে নেহা আপনার মেয়ে। আমি যদি জানতাম নেহা আপনার মেয়ে, আমি কখনোই এমনটা করতাম না। আরে আমার মেয়ে হোক আর যার মেয়ে হোক, অবস্থান বুঝে প্রেম করতে হয়। তোমার মতো একটা লোয়ার ক্লাস ছেলের সাথে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেবো? স্যার, আমার চাইতেও নেহা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি। আমার অবস্থান আমাকে দেখে বুঝে শুনে নেহা আমাকে ভালোবেসেছে। আরে আমি জানি তো, জানি তোমার মতো থার্ড ক্লাস ছেলেরা কি করে মেয়ে পটায়। আমি জানি তোমরা কেন একটা মেয়ের পেছনে ঘোরো। টাকা তো না? কত টাকা চাই তোমার? আরে টাকার জন্যই তো ফাঁদ পেতেছো, তাই না? বলো, কত টাকা হলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? আরে বলছো না কেন, বলো। 10 লাখ। 10 লাখ? 10 লাখ টাকা। আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি আপনার মেয়ের পিছু ছিড়ব। জানতাম, বলেছিলাম না এদের মতো ছোট লোকরা টাকা ছাড়া আর কিছু চেনে না। টাকার জন্যই আমার মেয়ের পিছনে ফাঁদ পেতেছে। টাকা তো না? দাঁড়াও, আমি তোমাকে 10 লাখ টাকাই দিই। এই নে, তোমার 10 লাখ টাকা। এরপর যদি আমার মেয়ের আশেপাশে তোমার টিকিটাও দেখি, তাহলে মনে রেখো কিন্তু। এতগুলো টাকা? বাবা, মা, এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর হবে, তোর ভালোবাসা 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এই ছেলের উদ্দেশ্যই তো ছিল টাকা। রুদ্র, বাবা মা যা বলছে তা কি সত্যি? সত্যিটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছ। এইসব ছেলেদের কাজই হলো টাকার জন্য বড়লোক মেয়েদের পেছনে ফাঁদ পাতা। কি হলো, টাকা পেয়েছো না? বসে আছো কেন? যাও, গেট আউট। কান্না করছো কেন নেহা? কান্না করো। আরে আমি কোনো ছেলে হলাম নাকি যার জন্য তুমি কান্না করছো? সামান্য কয়টা টাকার জন্য আমাদের ভালোবাসা তুমি এভাবে বিক্রি করে দিতে পারলে রুদ্র? না নেহা, না, সামান্য টাকা না। টাকা কখনো সামান্য হয় না, টাকার গুরুত্ব অনেক। এখানে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা সামান্য না। এই 10 লাখ টাকা আমার এখন অনেক প্রয়োজন, অনেক। তোমার টাকাগুলো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল, তাই না? টাকার জন্য এতদিন তুমি আমার সাথে নাটক করছিলে, তাই না? টাকা পেয়ে গেছো না? আজকের পর থেকে তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবো না। বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। স্যার, মানে আপনার অতীতে এত ইতিহাস স্যার? স্যার আপনি মানে এটা কত বছর আগের ঘটনা স্যার? বেশি না, 3 বছর। 3 বছর? মানে 3 বছরে আপনি একজন সফল মানুষ হয়ে গেলেন স্যার। তার থেকে বড় কথা স্যার, আপনি কি এর মধ্যে ম্যাডামের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করেননি? নজরুল সাহেব, এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন। সব কথা যদি আপনাদেরকে বলে দিই, তাহলে ওকে কি বলবো? হ্যাঁ, তার মানে আপনি আবার ম্যাডামের সাথে দেখা করবেন? এটা কি করে সম্ভব? এই ছেলে সেই ছেলে? হ্যাঁ বাবা। না না, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। সেই বিখ্যাত এনআরবি কোম্পানির সিইও, এটা কি করে সম্ভব? এমনও তো হতে পারে সে তোমার সাথে মিথ্যে বলছে। ও এনআরবি কোম্পানির মালিকই না। ওর পিএ শামসুল সাহেবের সাথে আমার 1 বছর ধরে পরিচয়। সিলেটের বিখ্যাত পাথর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিইও, বিশাল ব্যবসা, দেশ বিদেশ থেকে অসংখ্য অর্ডার পাচ্ছে। আমি নিজেই তো ওই কোম্পানির ক্লায়েন্ট। কিন্তু মাত্র 2 বছরে এত সম্পত্তির মালিক কিভাবে হলো? নিশ্চয়ই কোনো অবৈধ পন্থা অবলম্বন করেছে। না না, আমার মনে হয়
ওর সততায় মুগ্ধ হয়ে সারা পৃথিবী থেকে সে অর্ডারটা পাচ্ছে এবং তাই এত দ্রুত এত রাতারাতি সে এত বড় কোম্পানি দাঁড় করাতে পেরে। তুই যাই বলিস, আমার ওকেই জামাই হিসেবে চাই। দেখো আমার ব্যবসার অবস্থা ভালো না, ব্যাংকের কাছে অনেক টাকা ঋণ, আমি 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 এখন ঋণ শোধ করবো কোত্থেকে? এখন ওর কোম্পানি যদি আমাকে নিয়মিত পাথর দেয় তাহলে হয়তো আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। তুই আর আমোদ করিস না মা, প্লিজ তুই মেনে নে। কখনোই না। যে মানুষটা ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দেয়, সে মানুষটা যত বড় লোকই হোক, আমি তাকে বিয়ে করতে পারবো। টাকা? হ্যাঁ টাকা। আপনার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছিলাম, মনে আছে? সেই 10 লক্ষ টাকা আজকে সুদে আসলে 20 লক্ষ টাকা, সেটাই আপনাকে ফেরত দিতে এসেছি। মানে এসবের কি দরকার ছিল? দরকার আছে, দরকার আছে। আপনার মনে পড়ে আজ থেকে 3 বছর আগে আপনি আমাকে বলেছিলেন এই ফকিরের বাচ্চা যেন আমার চোখের সামনে না আসে। হ্যাঁ, তখন এই ফকিরের বাচ্চাটার কোনো টাকা পয়সা ছিল না, তাই কোনো সমাধান ছিল না। আজকে সেই ফকিরের বাচ্চাটাই বলি, যার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তাই তো তার আজকে এত সমাধান, এত গ্রহণযোগ্যতা। ইভেন কি আপনার মেয়ের জামাইও বানাতে চাচ্ছেন, তাই না? সবকিছু তো টাকার জন্য, সবকিছুর মূল্য তো টাকা, তাই না? আমি আসলে সেদিন বুঝতে পারিনি। একদিন তো আমারও সব ছিল, টাকা পয়সা অর্থ সম্পদ সব ছিল, কিন্তু আজকে এই দেখো আমি কিন্তু পথের ফকির। আর তুমি? এসব কথা বাদ দিই, পুরোনো কথা বলে লাভ। শুনলাম আপনি নাকি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ করেছেন এবং ঋণ নাকি পরিশোধ করতে পারছেন না, তাই টাকাগুলো নিয়ে এসেছি। আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানান। স্যার, বিয়ের বিষয়টা কি হবে? বিয়ে তো হবে, অবশ্যই হবে, আমাদের কোনো অহমত নেই, আমরা রাজি। মা তুই বল, তুইও রাজি? তোমরা রাজি হলে আমি রাজি না। তোমরা হয়তো বা মানুষকে টাকা দিয়ে বিচার করতে পারো, কিন্তু আমি সবসময় সততার ভালোবাসা দিয়ে মানুষকে বিচার করি। কথাটা মনে রেখো বাবা। নেহা, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? তুমি আসার পর থেকে একটা কথা বলছো না, তাহলে এসে লাভটা কি? কিছু তো বলো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না। নেহা, তুমি শুধু দেখো আমাকে, অ্যাটলিস্ট তুমি আসার পর থেকে আমার দিকে একবার তাকাও নয় পর্যন্ত। নেহা তুমি দেখো আমি কি পরে আসছি। হ্যাঁ তুমি দেখো না একবার। হ্যাঁ নেহা দেখো, আমি তোমার শার্ট পরে আসছি, কি আমাকে ফানি লাগছে না বলো? এবার তো অন্তত হাসো। নেহা, তোমার এই শার্টটার কথা মনে আছে? এই শার্টটা তুমি আমাকে আমাদের দেখার প্রথম দিন দিয়েছিলে আমার চাকরির ইন্টারভিউর জন্য। নেহা, আমি আজকে 3 বছর পরে ওই শার্টটা যত্ন করে রেখে দিয়েছি। আমি চেঞ্জ হই নাই নেহা, আমি তোমার রুদ্র চেঞ্জ হয় নাই মোটেও। সেদিন তুমি আমাকে কেন ধোকা দিয়েছিলে? নেহা, আমি তোমাকে ধোকা দেই নেই, আমার হাতে কোনো অপশন ছিল না। কি বলতাম আমি যদি সেদিন তোমার বাবাকে বলতাম যে আমি নেহাকে বিয়ে করতে চাই, আপনি প্লিজ দয়া করুন আমার নেহার সাথে বিয়ে দেন, তোমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিত? এতই সোজা? না নেহা, কোনোদিনও দিত না, কারণ তোমার বাবা আমাকে স্পষ্ট বলে দিয়েছিল যে সে মরে গেলেও নাকি তোমার সাথে আমার বিয়ে দেবে না। সেই জন্য তুমি আমার ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দিবে? না, আমি ভালোবাসা বিক্রি করি নাই, আমি তোমার আর আমার ভালোবাসা তোমার বাবার কাছে বন্ধক রেখেছিলাম। বন্ধক? ভালোবাসা কি বন্ধক রাখার জিনিস? নেহা, আমি নিরুপায় ছিলাম, আমার হাতে কোনো অপশন ছিল না, তাই আমি বুদ্ধি করে তোমার বাবার কাছ থেকে টাকাগুলো লোন হিসেবে নিই, যা সেদিন সুদে আসলে তোমার বাবাকে ফেরত দিয়ে আসি। এই কথাটা তুমি একবার অন্তত আমাকে জানাতে পারতে। আমি জানতাম একদিন সত্য আর পরিশ্রমের জয় হবে, আমার নেহা আমার হবে। দেখছো নেহা, অবশেষে সত্যের জয় হয়েছে। এখন দেখো আমার কাছে সবকিছু আছে। শুধু আমি নেই, কারণ তোমার কাছে আমার থেকে টাকাটাই বড়। তুমি তোমার টাকা নিয়েই থাকো, আমি এই রিলেশনটা কখনো প্যাচ আপ করতে পারবো। নেহা, মামুনি তুই এমন করিস না মা, দেখ দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। মিস্টার জামান চৌধুরী, আপনার নামে ওয়ারেন্ট আছে। আপনি ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের একটা লোন নিয়েছিলেন, যা বিগত 6 মাস সময় নিয়েও আপনি পরিশোধ করতে পারেননি। এজন্য ব্যাংক কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে অভিযোগ। আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। জাস্ট আ মিনিট। হ্যালো স্যার। আরে মিস্টার রুদ্র সাহেব, তরুণদের আইডল, সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কিন্তু আপনি হঠাৎ এখানে? উনি আমার শ্বশুর। ও আচ্ছা। আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামসুল আজকে দুপুরের মধ্যেই ব্যাংকের যাবতীয় যত ডিউস আছে সব ক্লিয়ার করে দিয়েছে। আই হোপ কালকের ভিতরে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে তো ব্যাংক কেসটা উইথড্র করে নেবে। আমরা তাহলে আসি এখন। আর চৌধুরী সাহেব, সরি ফর ইন্টারাপ্ট। বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। রানা আঙ্কেল, আমি কোনো কিছুই করিনি। যা কিছু করেছি, যা কিছু হয়েছে সবকিছু আপনার মেয়ের ফান্ড থেকেই হয়েছে। মানে আমার কোম্পানির যা কিছু আছে সবকিছু নেহার না। আর এই কথাটা বলার জন্য গতকালকে আমি তোমাকে ডেকেছিলাম যে আমার স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, আমার যত বিজনেস আছে সবকিছু তোমার নামে। নেহা, আমি একটি সুযোগ চাচ্ছি, প্লিজ এবার তোমাকে ক্ষমা করো। মামুনি এবারের মতো ক্ষমা করে দে। স্যার, নীরবতা হচ্ছে সম্মতির লক্ষ্য। আমার মনে হয় ম্যাডাম রাজি আছে। আমরা তাহলে বিয়ের আয়োজনটা করে ফেলি স্যার।